প্রতিমন্ত্রীর সরকারি বাসভবন ছিল ঘুষের হাটবাজার। দুদকের অনুসন্ধান শুরু। প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের ঢাকা মিন্টো রোডের সরকারি বাসভবন ছিল ঘুষ লেনদেনের হাটবাজার। প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পিয়ন থেকে শিক্ষক পর্যন্ত নিয়োগ ও প্রকল্পের ঘুষের টাকা লেনদেন হতো ওই ভবনে বসেই। তার স্ত্রী ও ভাগিনা সহ নিকট আত্মীয়রা ছিল দুর্নীতির মাধ্যম। গত বছরের ডিসেম্বরে বাধ্য হয়ে ঘুষের টাকা ফেরত দিতে হয়েছিল জাকির সিন্ডিকেটকে। কুড়িগ্রাম থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে অনিয়ম দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তোলেন সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন। দুর্নীতি দমন কমিশন দুদক গোয়েন্দা অনুসন্ধানে বহু অভিযোগের প্রমাণ পাওয়ার পর বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে এই বিষয়ে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের অনুসন্ধানে দেখা গেছে জাকির হোসেনের বিরুদ্ধে নিজ নামে রৌমারী এলাকায় 10% জমি সহ দোতলা বাড়ি আছে। রৌমারী কুড়িগ্রামে 3.28 একর জমিতে মার্কেট ও চাতাল রয়েছে। বিভিন্ন ব্যাংক ও ব্যবসায় বিনিয়োগ রয়েছে ওই এলাকায়। তার নামে 5,18,90,000 টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধভাবে কুড়িগ্রামে 26টি বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্টে অন্তর্ভুক্তি অনুমোদন দেয় তিনি, যেখানে ঘুষের লেনদেন হয় বলে তথ্য রয়েছে। দুদক সহ বিভিন্ন সূত্রে পাওয়া অভিযোগ থেকে জানা যায় কুড়িগ্রাম 4 আসনের সাবেক এমপি জাকির হোসেনের বিরুদ্ধে সীমান্তবর্তী রৌমারী, রাজীবপুর ও চিলমারিতে মাদক ব্যবসা, ভূমিদস্যু, তদবির বাণিজ্য ও শিক্ষক নিয়োগের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে। রাতের আধারে শিক্ষা প্রতিষ্ঠানের নামে জমি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা সহ অবৈধ উপায়ে সম্পদ দখলের অভিযোগ আছে তার বিরুদ্ধে। প্রতিমন্ত্রীর স্ত্রী সুরাইয়া ইসলাম সুলতানা 14 বছর ধরে কর্মস্থলে না গিয়েও নিয়মিত বেতন ভাতা তোলেন বলে তথ্য পাওয়া গেছে। এছাড়া মন্ত্রীর ছত্রছায়ায় এলাকার ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করার অভিযোগ রয়েছে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। দুর্নীতির বড় উদাহরণ গত ডিসেম্বরে ঘুষের টাকা ফেরত চায় রাজধানী মিন্টো রোডের প্রতিমন্ত্রী সরকারি বাসভবনে ডেকে নিয়ে 3 পাওনাদারকে বেধড়ক পেটানোর ঘটনা। সহকারী শিক্ষক পদে নিয়োগের নামে ঘুষকাণ্ডে দেশ জুড়ে তোলপাড় হয়। পরে চাকরি প্রত্যাশী আবু সুফিয়ানকে ঘুষে প্রায় 10 লাখ টাকা ফেরতও দিতে হয় প্রতিমন্ত্রীর চালক ও তার ভাগিনাকে। অবৈধ সম্পদের বিষয়ে জানা যায় নামে বেনামে তার ঢাকায় একাধিক বাড়ি, রংপুরে বাড়ি, কুড়িগ্রাম জেলা শহরে বহুতল বাড়ি, রৌমারীতে 2টি বাড়ি এবং রাজীবপুর উপজেলায় রয়েছে 1টি বাড়ি। 4টি মার্কেট, সরকারি ও ব্যক্তিগত মালিকানাধীন জমি দখল করে 5টি স্থানে ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেছেন। মিল, চাতাল, খামার বাড়ি সবই আছে তার, যার মূল্য কয়েকশো কোটি টাকা। এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানান সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি ও তার আশীর্বাদ পুষ্টরা অনেক ভূমি ও সম্পদ দখলের ঘটনায় জড়িয়েছেন। খেয়াল রাখবেন ঘাতকরা যাতে মাথাচাড়া দিতে না পারে, মন্তব্য রুহুল কবির রিজভির। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন দেশে এখনো আওয়ামী লীগের ঘাতকরা রয়ে গেছে। পরাজিত ঘাতকরা যাতে মাথাচাড়া দিতে না পারে সেদিকে খেয়াল রাখবেন। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সাবধান হতে হবে যাতে শহীদদের আত্মত্যাগ বৃথা না যায়। ছাত্র জনতার আন্দোলনের সময় সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুবারের বাসায় তার পরিবারের সাথে সাক্ষাৎ শেষে আজ বুধবার বিকেলে এসব কথা বলেন তিনি। রিজভি বলেন আওয়ামী লীগ দেশকে লাশের রাজ্যে পরিণত করেছিল। দেশের সম্পদ লুট করে পার্শ্ববর্তী দেশের ফায়দা করেছে শেখ হাসিনা। ছাত্র জনতার আন্দোলনের মুখে দিল্লির কাছ থেকে গ্যারান্টি পেয়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে। একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করা চক্রান্ত করছে, তাই দেশকে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচনের তাগিদ দেন তিনি। তিনি বলেন মুক্ত চিন্তার মানুষদেরকে হয়রানিমুক্ত করতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। জনগণের ক্ষমতা জনগণের হাতে দিতে হবে। উল্লেখ্য গত 19 জুলাই সিলেটে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক আবু তাহের তুরাব। তিনি দৈনিক নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি ও দৈনিক জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার ছিলেন। নির্বাচনের সময় বেঁধে দিয়ে সরকারকে চাপ দিতে চায় না, জানালেন আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচনের জন্য সময় বেঁধে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ সৃষ্টি করতে চায় না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার অস্ট্রেলিয়ান হাই কমিশনার নার্ডিয়া সিমসনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এদিন দুপুর 12:30টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সাথে বৈঠক করেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ বলেন অস্ট্রেলিয়ান হাই কমিশন জানতে চেয়েছে শেখ হাসিনা সরকার পতনের পর বিএনপি কি ভাবছে ও অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস কেমন হয়েছে। এ সময় আমাদের দলের কি প্রত্যাশা ও অস্ট্রেলিয়া বাংলাদেশের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে দুই দেশের মানুষের ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে। এই অঞ্চলের জিও পলিটিক্স ও রোহিঙ্গা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের শিক্ষা নিয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন অস্ট্রেলিয়ায় আমাদের অনেক ছাত্র পড়াশোনা করছে, তাদের শিক্ষাক্ষেত্রে নিয়ে তারা আরো কি ভূমিকা রাখতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন বর্তমান প্রেক্ষাপটে কবে নির্বাচন হবে
হবে, নির্বাচনের জন্য কত সময় লাগতে পারে তা জানতে চেয়েছে। নির্বাচনের আয়োজনের জন্য কি কি পরিবর্তন প্রয়োজন তা নিয়ে আলোচনা হয়েছে। মূলত সার্বিকভাবে আলোচনা শেষে যত তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে সেটা আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে কোনো নির্দিষ্ট সময়ের কথা বলেছেন কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, আমরা তো যৌক্তিক সময়ের কথা বলেছি। যৌক্তিক সময়ের পরিধি যারা স্টেক হোল্ডার আছে তারা বিবেচনা করবে। আমরা একটা সময় বেঁধে দিয়ে তাদের উপর চাপ সৃষ্টি করতে চাই না। আমরা চাই সরকার সফলভাবে তাদের কাজগুলো করুক। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন প্রক্রিয়ার কাজ শুরু হোক। আমরা নিশ্চিত তারা সেই কাজটি করবে। জেলা প্রশাসক নিয়োগে গতকাল সচিবালয়ে হাতাহাতি হয়েছে, জনগণ বিষয়টি ভালোভাবে নিচ্ছে না এমন প্রশ্নে তিনি বলেন, গত 15 বছরে দেশে চরমভাবে রাজনৈতিকরণ করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার, নিজেদের লোক বসানোর ফলে দেশের নির্বাহী বিভাগ দলীয় নির্বাহী বিভাগে পরিণত হয়েছে। এখান থেকে বেরিয়ে আসা খুব সহজ কাজ নয়, হয়তো ভুল ত্রুটি থাকতে পারে। আমরা বলবো আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য। নিজেদের মতো আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলে ভালো হবে, কারণ বিগত শেখ হাসিনা রেজিম নির্বাহী বিভাগকে ধ্বংস করে চলে গিয়েছে। এখান থেকে বেরিয়ে আসতে হলে একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকতে হবে।